একটা ব্যাপার রয়েছে, আজকে আমি সবার সঙ্গে ফিরছি না, সেটি ৫,৫০০ কেজি সোনা দিয়ে তৈরি। ৫০০ বাট কেন, ১,০০০ বাট টিকিট হলেও আমি এখানে ঢুকবো এবং দেখব। সিএনএনের প্রথম ৫০টা পদের মধ্যে সারা বিশ্বের একটা হচ্ছে এটা। আজকে ২৭ তারিখ, ২৭শে মে ২০২৪, আমাদের ব্যাংকক থাইল্যান্ড ট্যুরের অন্তিম দিন। সবাই খুব হেলদি, ফিট অ্যান্ড ফাইন। আমরা আজকে সিটি ট্যুরে বেরিয়েছি। সকালবেলা চেক আউট করে নিয়েছি হোটেল থেকে, ব্রেকফাস্ট কমপ্লিট, সবাই মিলে সিটি ট্যুরে বেরিয়েছি। আজকে 3টে জায়গায় যাব। তার ফার্স্টটা হচ্ছে গোল্ডেন বুদ্ধা টেম্পল, তারপর যাব গ্র্যান্ড প্যালেস, আর সবশেষে ওয়াট ফোর্ট। আর সন্ধেবেলা আমাদের ড্রপ করে দেওয়া হবে এয়ারপোর্টে। এই হচ্ছে প্ল্যান। হ্যাঁ, মনটা খারাপ হয়ে যাচ্ছে, একটু খারাপ হয়ে যাচ্ছে। ছোটবেলা করতে করতে 7 দিন কোথা থেকে কেটে গেল। সময় তো চলেই যাবে। একটা ব্যাপার রয়েছে, আজকে আমি সবার সঙ্গে ফিরছি না, আমি আর মৈত্রী আজকে ফুকেত যাচ্ছি। চেষ্টা করব ফুকেতের একটা ভিডিও অন্ততপক্ষে বানানো। আর কলকাতায় গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে, সবাই আশা করি ভালো আছেন আপনারা। গোল্ডেন বুদ্ধা টেম্পল চলে এসেছি। এই গোল্ডেন বুদ্ধা টেম্পলের মধ্যে যে বুদ্ধ মূর্তিটি রয়েছে সেটি ৫,৫০০ কেজি সোনা দিয়ে তৈরি। গতবার যখন আমি থাইল্যান্ডে এসেছিলাম তখন কিন্তু এখানে আসিনি, আমি প্রথমবার। আমরা গতকাল খুব ভয় পাচ্ছিলাম আজকে সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে সিটি ট্যুরটা মাটি হয়ে যাবে, কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে সকাল, নীল আকাশ, সাদা মেঘ। ট্যুর সব ঠিক আছে। এখানে সিনিয়র সিটিজেনদের জন্য বা যাদের পায়ে সমস্যা আছে তাদের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে, আর বাকিদের এই সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হবে। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। 9 ফিট 8 ইঞ্চি দৈর্ঘ্যের ৫,৫০০ কেজি সোনা দিয়ে তৈরি এই গোল্ডেন বুদ্ধ স্ট্যাচুটি থাই জনগণের কাছে খুবই পবিত্র। এই গোল্ডেন বুদ্ধ স্ট্যাচুর সাথে জড়িত কাহিনীটিও বেশ রোমাঞ্চকর। ঐতিহাসিকদের মতে ১৩ বা ১৪ শতকে ভারতে তৈরি করা হয়েছিল এই স্ট্যাচুটি, তারপর নিয়ে যাওয়া হয় থাইল্যান্ডে। অতীতের রাজধানী আয়ুথায়াতে এক মন্দিরে রাখা ছিল স্ট্যাচুটিকে। ১৭৬৭ সালে বার্মিজ আক্রমণের সময় এই স্ট্যাচুটিকে প্লাস্টারে মুড়িয়ে ফেলা হয়েছিল বার্মিজদের হাত থেকে রক্ষা করার জন্য। আশ্চর্যজনকভাবে এরপর সকলেই স্ট্যাচুটির সম্পর্কে সম্পূর্ণ বিস্মৃত হন। ১৯৫৪ সালে ব্যাংককে প্লাস্টারে মোড়া স্ট্যাচুটি যখন মন্দিরে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তখন দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। সেই সময় ভেতরের সোনার স্ট্যাচুটি বেরিয়ে আসে ২০০ বছর পরে। এই স্ট্যাচুটি ৮টি ভাগে খুলে ফেলা যায় একটি চাবির সাহায্যে। ওই চাবিটিও প্লাস্টারের মধ্যেই রাখা ছিল। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে গ্র্যান্ড প্যালেস। সেখানে এন্ট্রি ফি হচ্ছে ৫০০ বাট করে। আমরা এখন যাচ্ছি চায়না টাউনের ওপর দিয়ে। আজকে রোদটা সাংঘাতিক বেশি। যাই হোক, এই গ্র্যান্ড প্যালেস আমি যতবার থাইল্যান্ড আসবো ততবারই আসবো। ৫০০ বাট কেন, ১,০০০ বাট টিকিট হলেও আমি এখানে ঢুকবো এবং দেখব প্রত্যেকবার। পৃথ্বীজিত খুব উত্তেজিত গ্র্যান্ড প্যালেস দেখার জন্য। হ্যাঁ অবশ্যই, আগেরবার তো আমার দেখা মানে আসা হয়নি,
সেই জন্য। আর শিবাজির ভিডিওতেও আমি দেখেছিলাম, আপনারা সবাই যেমন দেখেছেন আমিও তাই দেখেছিলাম। আর ইচ্ছে তো একটা ছিল সেটা দেখার, এবার সেই ইচ্ছেটা পূর্ণ হচ্ছে। ঠিক। তবে গ্র্যান্ড প্যালেসে এলে কিন্তু অনেকটা হাঁটা, যদিও সিঁড়ি চড়া বা ওই রকম কিছু নেই, কিন্তু হাঁটাটা বেশ খানিকটা। আমাদের টিম চলেছে সবাই। অপূর্ব সুন্দর। 18 শতকের মাঝামাঝি সময়ে বার্মিজ আক্রমণের পর শাম দেশের রাজধানী স্থানান্তরিত করা হয় আয়ুথায়া থেকে ব্যাংককে। 1782 সালে শাম রাজাদের বাসস্থান এবং রাজকার্যের জন্য গড়ে ওঠে এই রয়্যাল গ্র্যান্ড প্যালেসটি। প্রথমে কাঠের তৈরি করা হলেও পরবর্তীতে আধুনিক রূপ পায় এই প্রাসাদ কমপ্লেক্সটি, যা ব্যাংকক তথা থাইল্যান্ড ট্যুরে ভ্রমণার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান। 1925 সাল অবধি রাজাদের বাসস্থান ছিল এই প্যালেস কমপ্লেক্সটি। বর্তমানে রাজাদের বাসস্থান অন্যত্র হলেও যাবতীয় রাজকীয় অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয়। অপূর্ব সুন্দর, কালারফুল, দৃষ্টিনন্দন এই গ্র্যান্ড প্যালেসের মূল আকর্ষণ এর ভেতরের একটি মন্দিরে রক্ষিত পবিত্র এমারেল্ড বুদ্ধ মূর্তিটি, যা তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 43 সালে ভারতের পাটালিপুত্র মানে আজকের দিনের পাটনায়। তৈরি করেছিলেন নাগসেন নামে একজন শিল্পী। পরবর্তীতে শ্রীলঙ্কা, কম্বোডিয়া ঘুরে থাইল্যান্ডে আসে এই মূর্তিটি। এর ইতিহাস আমার আগের থাইল্যান্ড সিরিজের ব্যাংকক পর্বে বিস্তারিতভাবে বলেছি। যারা দেখেননি প্লিজ দেখে নিন। যদিও বলা হয় এমারেল্ড বুদ্ধ, কিন্তু আসলে এই মূর্তিটি তৈরি হয়েছে জেট পাথরে। গ্র্যান্ড প্যালেসের আরেক আকর্ষণ হলো এর বিভিন্ন দেওয়ালে আঁকা পেইন্টিংসগুলি, যাতে মূলত রামায়ণের বিভিন্ন ঘটনা চিত্রিত রয়েছে। সেই সঙ্গে রয়েছে জাতকের বিভিন্ন ঘটনাও। এমারেল্ড বুদ্ধা টেম্পেলের ভেতরে যে পেন্টিংসগুলো রয়েছে দেওয়ালে, সেগুলো সব জাতকের গল্প বা বুদ্ধের জীবনের নানান কাহিনী। আর চারিদিকের মন্দিরের চারিদিকের যে দেওয়াল, মানে এখানে এই দেওয়ালে যে পেন্টিংসগুলো রয়েছে সেগুলো রামায়ণের গল্প, রামায়ণের বিভিন্ন ঘটনার গল্প। অপূর্ব সুন্দর এই পেন্টিংসগুলো। এই দেখুন এখানে রামায়ণের যুদ্ধ, এই দেখুন এখানে মেঘনাথের সঙ্গে লক্ষণের যুদ্ধ রয়েছে। এই লক্ষণের বুকে তীর বিঁধেছে, আর ওইখানে মেঘনাথ ঐরাবতের পিঠে, আর এখানে তীরবিদ্ধ লক্ষণ। আমরা বিদায় নিচ্ছি। টাটা কাকিমা, আবার দেখা হবে। শেষ পর্যন্ত থাকলে ভালো লাগতো। হ্যাঁ, আমাদের কারণ আমাদের ফ্লাইটটা 7:20-তে। সে বুঝতে পেরেছি, কিন্তু আমাদের সাথে রাইড পর্যন্ত গেলেও সেটা ভালো লাগতো। ঠিক ঠিক, এনজয় করতে পারতাম। না এনজয় তো হলোই। ঠিক আছে, আর যেটা একটা কথা বলার, যে প্রথম বিদেশ ভ্রমণ, হ্যাঁ এক্সপ্লোরার শিবাজি, হ্যাঁ, ভালো কাটলো, আনন্দে কাটলো, বরাবরের মতো যেমন আগের 3টে কেটেছিল। আচ্ছা, বেস্ট অফ লাক। খুব ভালো লেগেছে, আবার দেখা হবে। নিশ্চয়ই আপনি আবার খুব তাড়াতাড়ি ভালো একটা ট্যুর অ্যারেঞ্জ করুন। দেখা যাক। শিবাজি আমরা ভিডিওতে দেখি, কিন্তু আপনার সঙ্গে থেকে এবং পৃথিবীদার সঙ্গে থেকে যে আমাদের এক্সপিরিয়েন্সটা হলো, এটা মানে ভীষণ এনজয় করলাম, ভীষণ আমরা মানে ভালো কাটালাম। প্রথম বিদেশ ট্যুর তো, এবং আমার প্রথম বিদেশ যাত্রা আপনাদের সঙ্গে। এতদিন উনি খুব আপনার ব্লগ দেখেন, আপনার গলার আওয়াজটার সঙ্গে পরিচিত ছিলাম, এবং আমিও নিজেও খুব দেখেছি আপনার ব্লগ। লাস্ট ইয়ারে যে ব্যাংককের ব্লগ, ওটাও আমি দেখেছি, কিন্তু আসার পর খুব ভালো লেগেছে। আমি আবারও কোথাও যেতে চাই। আমরা এতদিন জি বাংলা নিয়ে বসে থাকতাম, সব কিছু সিরিয়াল দেখতাম, কিন্তু তোমার এই ব্লগ দেখে আমরা এখন একদম টোটালি ওই জিনিস ভুলে গেছি। এখন খালি টিভি খুললেই ব্লগ। থ্যাংক ইউ ফর দ্যাট। এভাবেই আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন। আমি তো এর মধ্যে সিনিয়র মোস্ট, আমাকে খুব টেক কেয়ার করেছো তুমি এবং পৃথ্বীজি দুজনে, এবং তোমার মিসেস। হ্যাঁ,
আর কৌশিকও আছে, তার সাথে সবাই আছে, এবং এই টিমের প্রত্যেকে কিন্তু খুব ভালো, এবং সেটা মনে হয় তোমার জন্যই সবাই হয়তো, আমি সেটাই বলতে চাইছি। তোমার জন্য আমার অনেক আশীর্বাদ রইল, তোমার আর পিতৃদিদের জন্য, তোমরা যেন আরও অনেক উন্নতি করে এগিয়ে যেতে পারো। থ্যাংক ইউ কাকিমা, বাঙালির যেন মুখ উজ্জ্বল করতে পারে। থ্যাংক ইউ। এভাবে আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন। কেমন লাগলো বলুন? খুবই ভালো লেগেছে, মোটামুটি কি বলবো, সব কিছুই ভালো লেগেছে। একটা কথা আমি তোমাকে বলতে চাই, এটা সবাইকে বলতে চাই, আমার খুব ইচ্ছে ছিল আমি বাসে সেটা বলবো। এটা হচ্ছে যে আমাদের যত যাত্রী আছে সবার কাছে আমি অতিমাত্রায় কৃতজ্ঞ। মানে আমি সবার ব্যাপারে আপনি আমাকে যে এত সাহায্য করেছে আমার অসুস্থতার জন্যে, সবাই এত 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 সাহায্য করেছে, আই ক্যান সে, মানে আমি জীবনে কোনো দিন এটা ভুলতে পারবো না। ফার্স্ট এক্সপায়ার শিবাজির সাথে গ্রুপ ট্যুর করলাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো। তুই কিন্তু ফার্স্ট করিসনি, ফার্স্ট বিদেশ, হ্যাঁ ফার্স্ট মানে ইন্টারন্যাশনাল ট্যুর, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, আবার করবো, আবার যাব, খুব ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই এক্সপ্লোরার শিবাজি টিমের সঙ্গে এসে অভাবনীয় এই যাত্রা, এবং খুবই ভালো লাগলো। বাই 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 কৃষ্ণিল, টাটা, আবার দেখা হবে, টাটা টাটা সবাইকে, টাটা টাটা টাটা। হ্যাঁ বেরিয়ে যাচ্ছি আমরা, ফ্লাইট মিস হয়ে যাবে। ঠিক আছে, টাটা টাটা। গ্রুপের সকলকে বিদায় জানিয়ে আমি আর মৈত্রেয়ী রওনা দিলাম ফুকেতের উদ্দেশ্যে। সন্ধ্যে 7:30টায় আমাদের ফ্লাইট ছিল ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে। পৃথ্বীজিৎ আর কৌশিক গ্রুপ নিয়ে আজকে রাতেই ফিরে যাবে কলকাতায়। আমরা ফিরব 31 তারিখ ভোরবেলায়, দিন তিনেক ফুকেটে কাটিয়ে। বিরাট বড় ফ্লাইট, বোয়িং 777-20ER। মৈত্রেয়ী এত বড় প্লেনে ফার্স্ট চললো, আমি এর আগে দুবাই যাওয়ার সময় চলেছিলাম। ফুকেতে আমাদের আস্তানা ছিল কাটা বিচের কাছে চেনালাই গার্ডেন রিসর্ট। আগেরবারেও এখানেই ছিলাম আমি আর শ্রমিক। ফুকেতের অন্যতম সেরা থাকবার ঠিকানা হলো চেনালাই গ্রুপের এই হোটেলটি। এখানে আয়রন দেওয়া আছে, আয়রন করার জন্য এই টেবিলটাও দেওয়া আছে, দেখুন ছাতাও দেওয়া আছে। কোথায়? ও ওই যে ছাতাও রাখা আছে। এখন রাত 10:17 আমরা চেক ইন করলাম ফুকেতে চেনালাই গার্ডেন রিসর্টে। আপনারা যারা আমাদের থাইল্যান্ডের ভিডিও দেখেছেন আগের সিরিজটা, যখন আমি আর শ্রমিক এসেছিলাম এখানে 2022 সালের অগস্ট মাসে, আপনারা জানেন যে আমরা ফুকেতে এই হোটেলেই ছিলাম, চেনালাই গার্ডেন রিসর্টে। পরবর্তীকালে কি হয়, একটা দারুণ ব্যাপার ঘটে। এই হোটেলের চিফ এক্সিকিউটিভ ম্যানেজার, তার নাম হচ্ছে অম্বর মজুমদার, চিফ এক্সিকিউটিভ অফিসার অম্বর মজুমদার। শ্রী অম্বর মজুমদার আমার সঙ্গে যোগাযোগ করেন। অ্যাকচুয়ালি ওনার ওয়াইফ আমাকে মেসেজ করেছিলেন যে আপনি যে হোটেলে ছিলেন তার চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন আমার হাজব্যান্ড, উনি আপনার সঙ্গে কথা বলতে চান। তো পরবর্তীকালে অম্বরের সঙ্গে আমার দেখা হয়, আলাপ হয়, দেখা এখনো হয়নি, কাল সকালে হবে, এবং আমাদের মধ্যে দারুণ সখ্যতা গড়ে ওঠে। অম্বর আমাদের আবার আমন্ত্রণ জানায় এখানে আসার জন্য। সেই আমন্ত্রণে সাড়া দিতেই আমি আর মৈত্রেয়ী কিন্তু এবার এখানে এসেছি। ঘরে ঢুকতে না ঢুকতেই অম্বরের তরফ থেকে এই গিফট, একটা রেড ওয়াইনের বোতল, এখানে লেখা রয়েছে অম্বর মজুমদার, চিফ এক্সিকিউটিভ অফিসার। থ্যাংক ইউ অম্বর ফর দিস। অ্যান্ড রুমটা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ, কি অপূর্ব করে সাজানো। এখন আমরা এটা এনজয় করব, আর কালকে পরশু দুদিন আমরা থাকবো, দুটো কমপ্লিট দিন। তারপরের দিন 30 তারিখ রাত, আজকে 27 তারিখ, 30 তারিখ রাত্রিবেলা আমরা ফিরে যাব ব্যাংকক, সেখান থেকে আমরা ফিরে যাব কলকাতায়। এই কমপ্লিট দুদিন ফুকেত ঘুরবো আর আপনাদের ঘুরে দেখাবো ফুকেত। আমরা এখন আছি ফুকেতে, ফুকেতের কাটা বিচের কাছে চেনালাই গার্ডেন রিসর্টে। আমার সঙ্গে কিন্তু এবার পৃথ্বীজিৎ নয়, আমার সঙ্গী মৈত্রেয়ী। এই যে চেনালাই গার্ডেন রিসর্ট, এখানে আগেও আমি এসে থেকেছিলাম একবার, আপনারা জানেন সেটা, যখন 2022-এর অগস্ট মাসে শ্রমিককে নিয়ে আমরা থাইল্যান্ড ট্রিপে আসি, তখন ফুকেতে এখানেই ছিলাম। দারুণ সুন্দর ঘর, দারুণ সুন্দর আতিথেয়তা এনাদের। আজকে লাঞ্চে আমরা খাচ্ছি 3টে জিনিস, টামিয়াম প্রন, মাসামান চিকেন আর গ্রিন কারি চিকেন দেখাচ্ছি।
এই হচ্ছে টম ইয়াম প্রন, এটা তৈরি করা হয় কোকোনাট মিল্ক দিয়ে। আর এই হচ্ছে মাসামান চিকেন। মাসামান কথাটা এসছে হচ্ছে হিন্দির মশলা থেকে, মিট মশলা দিয়ে তৈরি করা এই চিকেন। সিএনএনের প্রথম 50টা পদের মধ্যে সারা বিশ্বের একটা হচ্ছে এটা 2021 সালের র্যাঙ্কিং অনুসারে। আর এটা হচ্ছে গ্রিন কারি চিকেন, চিকেন ইন গ্রিন কারি। এই যে ছোটো ছোটো চিকেনের পিস। এই যে টম ইয়াম প্রন, এর মধ্যে প্রন তো রয়েছে, তার সঙ্গে আছে মাশরুম, পেঁয়াজ, টমেটো, আর তৈরি করা হয়েছে যেটা বললাম কোকোনাট মিল্কের উপর। দেখা যাক খেয়ে, হালকা করে ভাতের সঙ্গে মিশিয়ে খাচ্ছি। খুব সুন্দর, আহা অসাম। খুব হালকা ঝাল, খুব অল্প, একেবারে স্পাইসি নয়। স্পাইসিটা আমি ভেবেছিলাম থাই ফুডগুলো হয়তো স্পাইসি হবে, ইটস নট দ্যাট। তবে মাশরুম দেওয়ার জন্য বেশি ভালো লাগছে। এই হলো চিংড়ি, ফাটাফাটি। মৈত্রী কেমন লাগছে? লাইট, হালকা। হ্যাঁ ভালো, হালকা। আরেকটা যে জিনিসের জন্য এই টম ইয়ামের স্বাদটা বেড়েছে সেটা হচ্ছে আদা। প্রচুর পরিমাণে আদা দেওয়া, এর জন্য আরও সুন্দর লাগছে। এই টম ইয়ামে প্রচুর পরিমাণে লেমন গ্রাসও দেওয়া আছে, সেই জন্য লেমন গ্রাসের গন্ধ আসছে। আর নারকেলের জল দিয়ে তৈরি করা, যেটা বললাম। তবে মৈত্রেয়ী বলছে টম ইয়ামের থেকে এই মাসামান চিকেনে বেশি নারকেল ইউজ হয়েছে। আহা, একটু হালকা টকিশ। অসাম। মুখের স্বাদ কমে গেলে এই জাতীয় মানে এই টম ইয়াম সাংঘাতিক কার্যকরী হবে। যাদের মুখে জ্বর টর হওয়ার পর স্বাদ কমে যায় তাদের এই টম ইয়ামটা খাওয়া উচিত। এক্সেলেন্ট। এবার মাসামান চিকেন, যেটা বললাম সিএনএনের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সারা বিশ্বের প্রথম 50টা পদের মধ্যে একটা পদ হচ্ছে এটা 2021 সালের র্যাঙ্কিং অনুযায়ী। এই হচ্ছে চিকেনের পিস, পেঁয়াজ রয়েছে, আলু দেওয়া আছে। সবার আগে আলুটা খেয়ে দেখি। এটার মধ্যে প্রচুর নারকেল দেওয়া, মিট মশলা তো আছেই, সেই সঙ্গে পুরোটাই নারকেলের মিল্কে তৈরি করা। নারকেলের ফ্লেভার সাংঘাতিক বেশি। মৈত্রী নারকেল পছন্দ করে না, যারা নারকেল পছন্দ করেন না তাদের পক্ষে এটা সমস্যা হতে পারে, তবে আমার বেশ ভালোই লাগে। নো ডাউট অ্যাবাউট দিস। আচ্ছা, প্রচুর পিনাটও দেওয়া রয়েছে এখানে, বাদামও রয়েছে, চিনে বাদাম। এই যে মাসামান চিকেন যেটা খাচ্ছি এখন, হালকা মিষ্টি, খুব যে স্পাইসি তা নয়। বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে। যাদের কোকোনাটের গন্ধে অসুবিধে নেই তাদের জন্য হাইলি রেকমেন্ডেড। মৈত্রেয়ী গ্রিন চিকেন কারি দিয়ে ভাত মেখে খাচ্ছে। কেমন এটা? তো তিনটের মধ্যে ওটা বেস্ট লাগলো। এই তিনটের মধ্যে এটাই বেস্ট। এটার মধ্যে কি লেবু দেওয়া? আর লেবু আছে, লঙ্কা আছে। আচ্ছা, একটু ঝাল ঝাল, মানে এগুলোর থেকে এটা বেশি ঝাল আর কি, ওর জন্য আমার। এবার এটাকে ট্রাই করা যাক। আমি আগে ঝোলটা একবার চেখে দেখি। এটা আগের দুটোর তুলনায় অনেক বেশি স্পাইসি। এই দেখুন, ছোট করে কাটা বেগুন রয়েছে, আর রয়েছে এই পাতাটা, এটা মোস্ট প্রবাবলি স্পিনাচ। আর চিকেন, এই যে দেখা যাক, একটু ভাতের সঙ্গে মেখে খাই। এবার বেশ সুন্দর।
ঝাল নেই? না, আগের দুটো একেবারেই ঝাল ছিল না, এটা ঝাল, যেটা আমাদের দুজনেরই পছন্দ আর কি। সামনেই কাটা বিচ, আর এখান থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে গেলে কাটা 9 বিচ। এখান থেকে পাটন বিচ একটু দূরে, মোটামুটি মিনিট 20 মতো লাগবে গাড়িতে। এখানে 3 ধরনের অ্যাপ্লিকেশন অ্যাপ আর কি আপনারা ইনস্টল করে আসবেন গাড়ির জন্য। বোল্ট, ইনড্রাইভ, এটা গ্র্যাব, এই 3টে খুব ভালো চলে। আর রাস্তায় টুকটুক তো রয়েছে, এখানেও রয়েছে, রাস্তায় বেরোলেই পাওয়া যায়। যাতায়াতের জন্য এগুলোই সম্বল, যাতায়াতের জন্য এগুলোই সম্বল। খাবার পরে ফ্রুট সার্ভ করা হয়েছে, দেখুন এখানে দেখুন নীলকণ্ঠ ফুল দিয়েছে দুটো, তাতে আরও সুন্দর লাগছে, অপূর্ব। আম আছে, আনারস আছে, ওয়াটারমেলন, তরমুজ আর পেঁপে। আমরা এই নিয়ে অনেক জায়গায় ঘুরলাম, দেশ বিদেশ। যেটা আমাদের অবজারভেশন সেটা হচ্ছে যে বিদেশে যে কোনো জায়গায়, ইভেন শ্রীলঙ্কাতেও, ভুটানেও, ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, সব জায়গায় কিন্তু খাবারের পরে ফল সার্ভ করা হয়, ম্যান্ডেটারি একদম। এটা কিন্তু সব জায়গায় কম্পালসারি একটা ব্যাপার। একমাত্র ভারতের বিভিন্ন হোটেলেই কিন্তু আমরা এটা পাইনি। আপনারা হয়তো বলবেন যে ভারতের স্টার ক্যাটাগরির হোটেলে দেওয়া হয়, কিন্তু আমি কিন্তু শ্রীলঙ্কায় একদম সাধারণ হোটেলে খেয়েছিলাম, 2200 টাকা 2500 টাকা ঘর ভাড়া। সেখানেও কিন্তু লাঞ্চের পরে বা ব্রেকফাস্টের সঙ্গে ফল একদম কম্পালসারি ছিল সব জায়গায়। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের দিন আমি আর মৈত্রী যাব ফিফি আইল্যান্ড ডে ট্যুরে। সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন।